গরিমা, মা, দরজাটা খোলো এবার। মা, হে ভগবান, কে এত রাতে দরজা? রোহন না? রোহনই তো। মা, ও মা, মা। আরে রোহন, কি হয়েছে? এত রাতে দরজা পেটাচ্ছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? এটা কি? আঙ্কেল, আসলে মা দরজা খুলছে না, হয়তো বাড়িতে নেই। আরে বাড়িতেই আছে, একটু আগেই তো কথা হলো। দরজা খুলছে না কেন? আরে বাবা, দরজায় ধাক্কা মারিস না। তোর ঘুমোতে হলে আমাদের বাড়িতে এসে ঘুমো। আরে না আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আজ হয়তো আমার কাছে এক্সট্রা কি রয়েছে। এক সেকেন্ড। সরি টু ডিস্টার্ব ইউ। গুড নাইট। বাবা, 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 এ কি হলো? মা, শর্মা আঙ্কেল, শর্মা আঙ্কেল, শর্মা আঙ্কেল, দেখুন কি হয়ে গেছে। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে আপনি কখন জানতে পারলেন? যখন রাতে রোহন বাড়ি ফিরলো তো খুব জোরে জোরে দরজা ধাক্কা মারছিল, তবুও কেউ দরজা খুলছিল না। আমরা এসে দাঁড়ালাম তো রোহন আমাদের বলল যে ওর কাছে অন্য একটা চাবি আছে। সেই দিয়ে দরজা খুলে ও ভেতরে গেল। তার কয়েক মিনিট বাদেই ও চিৎকার, চেঁচামেচি আর কান্নার আওয়াজ পেলাম। তখন আমি প্রতিবেশীদের ডাকলাম। আর চন্দ্রমোহন বাবু আর ওনার স্ত্রীকে শেষবার কখন দেখেছিলেন? রাতে 11টা, 11:30 নাগাদ। ওনাদের বাড়ি থেকে জোরে জোরে মিউজিকের আওয়াজ পাচ্ছিলাম। রোহন, আরে এই রোহন, আরে চন্দ্রমোহন বাবু। কি হয়েছে? কি এত রাতে চেঁচাচ্ছ কেন? আরে এত রাতে কেউ এত জোরে মিউজিক বাজায় না। ওদের বাড়িতে বিয়ে। বিয়ে তো অন্য পাড়াতেও হয়, কিন্তু এত জোরে মিউজিক কেউ বাজায়? রোহন, চন্দ্রমোহন বাবু, চন্দ্রমোহন বাবু। কি হয়েছে? এত চিৎকার কেন করছেন? আরে এসব কি হচ্ছে? টাইমটা দেখেছেন আপনি? কি হয়েছে? কি আমার মেয়ের বিয়ে হচ্ছে? কি সমস্যা আপনার? দাদা, আগে মিউজিকটা বন্ধ করুন কিংবা কম করুন, নয়তো। তা না হলে কি মারবেন নাকি আমাকে? মারবেন আমাকে? মারবেন? এই চলো ভেতরে চলো। চলো আমাকে। চলো তুমি। চলো তুমিও ভেতরে চলো। মিউজিক বন্ধ হবে না, সারা রাত বাজবে। যা করার করে নিন। বৌদি, আপনার জন্য আমি চুপ করে আছি, নয়তো এক্ষুনি পুলিশ ডাকতাম। পুলিশকে ডাকবেন আপনি? হ্যাঁ, দাঁড়া। এইসব হুমকি অন্য কাউকে দেবেন? কি চলো, করছো? কেন চলো, গল্প করছো? চলো। চলো চলো। তারপরে কি মিউজিক বন্ধ করেছিল? হ্যাঁ ইন্সপেক্টর, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, তার মানে হলো আপনি কোনো গুলির শব্দ শুনতেই পাননি? দেখুন, সেই সময় 6টা গুলি চলেছিল। আমরা তো জানলা দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাই গুলির আওয়াজটা শুনতে পাইনি। স্যার, হয়তো গুলি তখন চলেছে যখন মিউজিক জোরে ছিল। তবে হয়তো 1 ঘন্টা পরে মিউজিক বন্ধ হয়ে গিয়েছিল। আমরা তো তখনই জানলাম যখন রোহন ফিরে এলো।
আরে জামাইবাবু একটু স্মাইল তো করো। দেখে মনে হচ্ছে যেন এই বিয়েতে তুমি একদম খুশি নও। হ্যাঁ, সেরকম কিছু কি? না না, লজ্জা পাচ্ছে না, খুব খুশি ও। চন্দ্রমোহন বাবু একটু আসুন না। চলো চলো, স্মাইল স্মাইল একসাথে। সরিতা দেবী, হ্যাঁ, আমি ভাবছিলাম সুধাংশু আর গরিমাকে একটু একলা থাকতে দিই। সুধাংশু, গরিমাকে নিয়ে যা। আমিও যাই না ওদের সাথে জামাইবাবু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুইও সঙ্গে যা। তোমার জন্য কি নেব? কিছু একটা অর্ডার করে দাও না। তুমি ইয়ার এই রোহানের বাচ্চা, আমি মাকে বলেছিলাম ওকে পাঠাতে না আমাদের সাথে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি ওকে পাঠানোর ব্যবস্থা করছি। না না, থাক না, একটা কাজ করো, তুমি ওর দিকে তাকিও না। তারপর কি হলো? আরে কি বলুন তো, আমার মেয়ের বিয়ে এ তো করতেই হবে। হ্যাঁ, কি বলছিলেন মিস্টার দুগ্গল? কোনো ডিমান্ড আছে নাকি? না, ওই বলছিলেন যে বিয়েটা যেন বড় করে হয়, ওনাদের 1500 মতো বরযাত্রী আসবেন। আজকের যুগে 1500 জনকে বরযাত্রীকে আনে, তার উপরে 2-2500 টাকার নিচে তো খাবারের প্লেটও হয় না, তার উপরে ডেকোরেশনের খরচাও তো রয়েছে। দেখো, ওনারা তো কোনো ডিমান্ড করেননি। নয় করে 35-40 লাখ টাকা তো এখানে চলে যাবে। এত টাকা জোগাড় করবে কোত্থেকে? আমাদের যে পুরনো দোকানটা আছে ওটাকে বিক্রি করে দেব, 25-30 লাখ পেয়ে যাব, বাকিটা এর থেকে ওনারা পণ নিলেই তো ভালো করতেন। ওদের তো দেখে খুব লোভী মনে হচ্ছে আমার। মা, আমি এখনো বলছি এই সম্বন্ধটা ক্যান্সেল করে দাও। এরকম এরকম লোভী লোকেদের সাথে সম্পর্ক আমাদের মধ্যে কে কথা বলতে বলেছে? তুমি রাগ করছো কেন? ও তো এবারই ছেলে নাকি? ওকে মাঝখানে কথা বলতে বারণ করো। ও ছেলে যেন ছেলের মতোই থাকে। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, যে বিয়ে আমি ক্যান্সেল করে দেব? হ্যাঁ, তোর অসুবিধাটা কোথায়? তুমি ছাড়ো না, একটু শান্ত হও। আমার একটাই মেয়ে, আমি ওর বিয়ে বড় করে দিতে চাই। সবকিছু বিলিয়ে দাও নিজের সম্পত্তি। উফ বাবা, আমি এখনো বলছি খুবই লোভী লোক ওরা। মা, আমি কথা বলছি তো বাবার সঙ্গে, তুই শান্ত থাক। আমি সেই সময় বাড়িতে ছিলাম না, গরিমার লেহেঙ্গাটা আনার জন্য বাইরে গিয়েছিলাম। যদি আমি সেই সময় বাড়িতে থাকতাম তাহলে তাহলে হয়তো হয়তো কি? হয়তো আমি ওদেরকে বাঁচাতে পারতাম, আর না হলে নিজের প্রাণ দিয়ে দিতাম। আচ্ছা, তোমার দিদির শ্বশুরবাড়ির লোকেরা কেমন ধরনের? লোভী, খুব লোভী। তুমি কি এটা বলতে চাইছো যে ছেলের বাবা আর মা তোমার বাবা মায়ের কাছে কিছু দাবি করেছিল? স্যার, আমি তো অনেক ছোট, আমি এই সব কিছুর ব্যাপারে অত কিছু জানি না। কিন্তু যবে থেকে ওরা এই বিয়ে বাড়িতে এসেছিল, প্রতিদিন নতুন নতুন ঝগড়া হতো। এমন মনে হতো যে বাবার ওপরে ওরা নিশ্চয়ই বড় কোনো চাপ সৃষ্টি করছে। কেন? কারণ যখনই বাবার কাছে আমরা কিছুকে জিজ্ঞেস করতাম, তখন উনি খুব রেগে যেতেন আর আমাদের উপর খুব চেঁচামেচি করতেন। উনি খুব বড় কোনো টেনশনে ছিলেন স্যার, জানি না কি টেনশনে ছিলেন উনি। আরে কি হয়েছে? কি করলো ও আবার? ছাড়ো ওকে। বলে দাও ওকে, ও যেন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায়। আচ্ছা শান্ত হ, বল কি হয়েছে? বাবার কথায় রাগ করিস না, মেয়েকে বিয়ে দেওয়া অত সোজা নয় রে, তুই বুঝতে পারছিস তো? সব বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। বাবাকেও এটাই বোঝানোর চেষ্টা করছিলাম আমি, মা, কিন্তু উনি বুঝতেই চাইছেন না। তুই কি বলতে চাইছিস? আমার মনে হচ্ছে ছেলের বাড়ির লোক খুবই লোভী আর বাবার উপরে প্রেশার ক্রিয়েট করছে। কি রকম? আমার মনে হয়
বড় কিছু ডিমান্ড করছে বাবার কাছে, আর বাবা আমাদেরকে বলছেন না। আমি তোর বাবার সঙ্গে বরং কথা বলছি। না না, তোমাকে আমার দিব্যি মা, বাবাকে কিচ্ছু বলবে না, আর আমার নাম তো একেবারেই নেবে না। আমার দিব্যি খেয়েছো কিন্তু তুমি। আচ্ছা ঠিক আছে, চল শান্ত হয় এবার একটু। শান্ত হ বাবা। কি পন এসব বলছেন ইন্সপেক্টর? আমি নারী সেবা সদনের ব্রাঞ্চ ম্যানেজার, আর আমরা আমাদের সন্তানের বিবাহ বিনা পণে করিয়ে থাকি, আর সে আমি আমার ছেলের বিয়েতে পণ চাইব? এক মিনিট ইন্সপেক্টর, দেখুন আপনি এবার এটা দেখুন। ইন্সপেক্টর সাহেব, আপনি অকারণে সন্দেহ করছেন। আমাদের বাড়িতে আজকের আগে কখনো পুলিশ আসেনি। দেখুন, এখানে কোনো ফ্যামিলি ড্রামা হচ্ছে না, খুন হয়েছে, মার্ডার, তাও আবার আপনার হবু বেয়ান আর বেআইয়ের। আপনাদের হবু বৌমা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ওকে গুলি করা হয়েছে, তাই পুলিশ তো ইনভলভ হবেই। সো প্লিজ কোঅপারেট করুন। তবে ইন্সপেক্টর সাহেব, আপনি এখন বলুন যে এসব কে করলো? এটা নিশ্চয়ই কোনো পেশাদার ক্রিমিনালের কাজ, যে চন্দ্রমোহন বাবু আর তার পরিবারকে ভালো মতোই চেনে। কিন্তু কে হতে পারে? মনে হচ্ছে এটা কোনো ষড়যন্ত্র, কারণ বাড়ির মধ্যে থেকে কোনো জিনিস চুরি হয়নি। মানে? দেখুন, আমরা এটা শুনেছি যে আপনাদের বরযাত্রী নাকি অনেকে ছিল, মানে অন্তত 1500 জন হবে। কি বোঝো কাণ্ড! এখন এইসব খবর আবার কে ছড়াচ্ছে? ইন্সপেক্টর সাহেব, আমি ওনাকে বলেছিলাম যে আমাদের ব্রাঞ্চে 1500 লোক আছে যারা আমার ছেলের বিয়েতে আশীর্বাদ দিতে চায়, কিন্তু উনি তো জেদ করলেন যে বিয়েতে ওদের ইনভাইট করে দিন আপনি। 1500 বরযাত্রী? আজকালকার দিনে 1500 জনকে খাওয়াতে কত খরচ হয় তা আপনি ভালো মতোই জানেন। ইন্সপেক্টর সাহেব, আমি খুব ভালো করেই জানি যে 1500 বরযাত্রীকে খাওয়াতে কতটা খরচ হতে পারে, কিন্তু আমাদের ব্রাঞ্চের লোক শুধু আশীর্বাদ দিতে যায়, তারা খাবার খায় না। এখন খুব ভালো করে বুঝতে পারছি আপনি আমার মুখ থেকে কি কথা শুনতে চাইছেন। আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমি কিছু দেখাচ্ছি। 1 মিনিট, আসছি আমি। এই দেখুন ইন্সপেক্টর সাহেব, দেখুন। আর একটা কথা বলি আপনাকে ইন্সপেক্টর, এত কিছু হয়ে যাবার পরেও গরিমা কিন্তু আমার বাড়ির বউ হবে। দেখুন ইন্সপেক্টর, হবু বেআই বেয়ান খুন হয়েছেন, কষ্ট তো আমাদেরও হচ্ছে, কিন্তু যে এই খুনটা করেছে সে যেন নিশ্চয়ই শাস্তি পায়। আপনি তাকে একদম ছাড়বেন না। ওর শাস্তি অবশ্যই পাবে, একবার গরিমার জ্ঞান ফিরে আসুক। শুধুমাত্র ওই জানে যে ওকে আর ওর পরিবারকে কে গুলি করেছিল। ভোপাল শহরে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। কেউ ওদের বাড়িতে ঢুকে গোটা পরিবারকে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছে। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। গরিমা, যার বিয়ে সুধাংশু নামে এক ছেলের সাথে হবার কথা ছিল, প্রতিবেশীরা এই কথাই বলছে যে গরিমার বাবার এরকম কারোর সাথে কোনো শত্রুতা ছিলই না যে কেউ ওনার খুন করে দেবে, আর সেটাও এরকম ভয়াবহভাবে। গোটা শহরে এই বিষয়টা নিয়ে একেবারে রমরমা পড়ে গেছিল, এবং এই ভয়টা লোকজনের মনে এমনভাবে চেপে বসেছিল যে তারা অন্ধকারে নিজেদের বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছিল। অনেকেই অনেক কথা বলছিল, অনেকে এরকমও বলছিল যে এই কাজটা কোনো সিরিয়াল কিলারেরই করা, আর এটাও অনেকের ধারণা যে চন্দ্রমোহন বাবুর এইভাবে বিয়ে দেওয়াটা অনেকের সহ্য হচ্ছিল না, তাই তারা হিংসে করে খুন করে দিয়েছে। কিন্তু পুলিশ নিজের কাজ খুবই মনোযোগ সহকারে করছিল। তাদের কাছে আশার আলো একটাই ছিল, আর সেটা হলো গরিমা। গরিমাই একজন ছিল যে খুনিকে চিনতে পারত, কিন্তু খুনি পুলিশের থেকে 2 স্টেপ আগে এগোচ্ছিল।
এই পেপারসগুলোর অনুযায়ী চন্দ্রমোহন বাবু নিজের সব সম্পত্তি নিজের মেয়ের নামে লিখে দিয়েছিলেন। মানে রোহন ঠিকই বলছিল, মিস্টার দুগ্গল খুব লোভী। আর এই চিঠিটা? এতে এটা লেখা আছে যে আমি আমার সব সম্পত্তি আমার মেয়ে মানে আপনাদের হবু বৌমার নামে লিখে দিচ্ছি। এটাকে স্বীকার করুন, বারণ করবেন না। তাহলে এই দ্বিতীয় চিঠিটার মানে কি? আর এই দ্বিতীয় চিঠিটা দুগ্গলবাবু প্রতি উত্তরে লিখেছিলেন, যাতে এটা লেখা আছে যে আপনি কোনো রকম অবস্থায় এটা করবেন না। ঈশ্বর নাকি ওনাদের সবকিছুই প্রদান করেছেন। হতে পারে উনি ওনার ইমেজ রাখতে কথা বলেছিলেন। এখন এই সমস্ত প্রশ্নের উত্তর গরিমাই দিতে পারবে। স্যার, হসপিটাল থেকে ফোন এসেছিল, গরিমা মারা গেছে। কি? হার্ট ফেলিয়ারের জন্য মৃত্যু হয়েছে। রাতে কেউ কি এসেছিল এখানে? আগে না স্যার, রাতে তো আমি ইঞ্জেকশন দিয়ে গিয়েছিলাম। এখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে পারি? হ্যাঁ অবশ্যই স্যার। এক মিনিট, পজ করো, রিওয়াইন্ড করো। এটা তো আপনি নন। না, আমি নই স্যার। এই খুনি। ও ভয় পেয়েছিল গরিমার জ্ঞান ফিরলেও সবকিছু বলে দেবে, সেই জন্য গরিমাকে মেরে ফেলেছে। একটা কাজ করো, হসপিটালটা পুরো ঘিরে ফেলো আর সিসিটিভি ফুটেজগুলো চেক করো। আমরা খুনির প্রমাণ এখান থেকেই পাবো। Come on, be brave. সুধাংশু, সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু। কেউ নেই আমার জীবনে এখন, নো ওয়ান। আমি আছি তো, এদিকে দেখো। আমি যখন আছি তুমি এত চিন্তা করছো কেন? ইউ নো না দ্যাট আই লাভ ইউ। ইনভেস্টিগেশন চলছে স্যার, কোনো রেজাল্ট এলেই আমি আপনাকে বলছি। ওকে স্যার। স্যার, আমরা মিস্টার দুগ্গলের বায়োডাটা বের করেছি, এই নিন স্যার। কি এটা? স্যার, দুগ্গলবাবু আগের বছরে রিভলভারের লাইসেন্স পেয়েছেন। রিভলভারের লাইসেন্স? মানে রিভলভারও নিশ্চয়ই আছে। আপনার বাড়ির তল্লাশির ওয়ারেন্ট আছে আমাদের কাছে। কেন? আপনার কাছে রিভলভার আছে না? হ্যাঁ তো দেখান। ইন্সপেক্টর সাহেব, আপনি জানেন না যে আমি কে? সেটাই তো আমরা জানতে চাই যে আপনি কে। তল্লাশি নাও। ইন্সপেক্টর, আপনি কোথায় আরে যাচ্ছেন? কি করছেন আপনারা? কোথায় উপরে যাচ্ছেন? যাও। এটা কোন পদ্ধতি? এদিকটা হ্যাঁ? ভালো করে দেখো। আরে কি করছেন আপনারা? কেন ঘর লন্ডভন্ড করছেন? তাহলে তো আপনিই জানেন রিভলভার কোথায় আছে। এক মিনিট, এক মিনিট। স্যার, এই হলো আমার রিভলভার আর এই হলো এটার লাইসেন্স। দেখুন। এতে লেখা রয়েছে 6টা গুলিও ইস্যু হয়েছিল। আগে হ্যাঁ। কোথায় সেগুলো?
আরে গুলি তো এখানেই রেখেছিলাম, গেল কোথায়? আরে গো শুনছো? আরে তাড়াতাড়ি এসো। হ্যাঁ বলো। কাল পরিষ্কার করেছো, গুলিগুলো কোথায় রেখেছো? এখানে তো আমি গুলি দেখিনি। তো কোথায় গেল গুলিগুলো? আমি বলছি কোথায় গেছে। ওই সমস্ত গুলি আপনি চন্দ্রমোহন, ওনার স্ত্রী আর ওনার মেয়েকে মারার জন্য ব্যবহার করেছেন। আর যখন আপনি জানতে পারলেন যে গরিমা আপনাকে চিনতে পারে, তাই কাল রাতে আপনি ওকেও মেরে দিলেন। আরে আপনি এসব কি বলছেন ইন্সপেক্টর? আরে মানে ব্রাঞ্চে শুক্লা বাবুকে হ্যাঁ, ফোন করো। পরে আপনি সবাইকে ফোন করবেন, এখন আরে চলুন। ছাড়ুন আপনি। চল এই দাঁড়াও, ওই। আমি কিছু করিনি স্যার। পালাচ্ছিলিস কেন? ওকেও নিয়ে চলো। চলো চলো। মুখ খোল। স্যার, আমি রোহনকে ভালোবাসতাম, সেই জন্য গরিমাকে বিয়ে করার জন্য আমি রাজি হয়ে গিয়েছিলাম। আর তারপর আমার ওই আশীর্বাদের দিন। চলো চলো, স্মাইল স্মাইল স্মাইল, একসাথে স্মাইল। সরিতা দেবী, হ্যাঁ, আমি ভাবছিলাম যে সুধাংশু আর গরিমাকে একটু একলা থাকতে দিই। সুধাংশু, গরিমাকে নিয়ে যা। আমিও যাই না তোমার সাথে জামাই বাবু? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুইও সঙ্গে যা। আমি রেডি হয়ে আসছি। খুব হাসি পাচ্ছে তাই না? আউচ। আস্তে করে, ব্যথা লাগে তো। তুমি যদি এই তোমার নাটকটা বন্ধ না করো না, ব্যাপারটা কিন্তু একদম ভালো হবে না, জেনে রেখো। তোমাকে জানতেই তো চাই। এখানে আমার বিয়ে হতে চলেছে আর তোমার হাসি পাচ্ছে। আমারই তো বাড়িতে আসতে চলেছে তুমি। কি হচ্ছে এখানে? আঙ্কেল, আপনি আমরা বাইরে বেড়াতে যাচ্ছিলাম তাই না? হ্যাঁ, তাই আমি তো জাস্ট চেঞ্জ করছিলাম। তুমি চেঞ্জ করে নাও তাড়াতাড়ি, আমিও চেঞ্জ করে আসছি। আমি এক্ষুনি রেডি হয়ে যাচ্ছি। চেঞ্জ করে এসো না। হ্যাঁ, তাড়াতাড়ি আমিও যাও। চেঞ্জ করছি। হ্যাঁ, জানি না কেন সবসময় চিপকে থাকে আমাদের সাথে। আমার না একদম ভালো লাগে না। আমি ওকে এক্ষুনি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। গরিমা ছাড়ো না। ওই আর তোমার কি হয়ে গেল? হাত ধরে টানলে কেন? না, ওই আসলে সবাই দেখছে তো, সেই জন্য। সবাই দেখছে তো দেখতে দাও, আমি তো তোমার হবু বউ। কিছু একটা অর্ডার করা যাক না, জাস্ট লেট মি শো। বলো, ইন্ডিয়ান না চাইনিজ, কি খেতে চাও তুমি? একটা কাজ করো না, তুমি অর্ডার করো না কিছু ভালো কিছু একটা, খুব খিদে পেয়েছে আমার। সুধাংশু, তুমি খুশি তো আমাদের এই বিয়েতে? সুধাংশু, তুমি খুশি তো? হ্যাঁ, শোনো না গরিমা, আমরা এখানে খাবার খেতে এসেছি রেস্টুরেন্টে, বিয়ের ডিসকাশন করতে নয়। তুমি বলো না আমাকে তুমি কি খাবে, কিছু একটা অর্ডার করি। ইন্ডিয়ান, চাইনিজ বা কি খাবে, ডেজার্ট বা অন্য কিছু? আমি কিচ্ছু খাবো না। গরিমা,
গরিমা, সামান্য একটা ব্যাপার নিয়ে কেন কাঁদছো? না আন্টি, প্লিজ আপনি একবার সুধাংশুকে জিজ্ঞেস করুন। আমার মনে হয় না ওই বিয়েতে খুশি। আরে সুখী কেন হবে না মা? ও তো নিজেই বিয়ের কথা বলে তোমার বাবার কাছে আমায় পাঠিয়েছে। এই বেটা, কি প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম নেই বাবা, আসলে তখন আমার শরীরটা ভালো যাচ্ছিল না, সেই জন্য হয়তো গরিমা ভুল বুঝেছে। শুনলে তো মা, ওর শরীরটা ভালো ছিল না, তাইতে তুমি ভুল বুঝেছো। মা, সেরকম কোনো ব্যাপারই নয়, তুই একদম চিন্তা করিস না। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, বুঝলি? পুলিশ যেমন যেমন তার খুনির কাছে এসে পৌঁছচ্ছিল, খুনি ততটাই দ্রুত তাদের থেকে দূরে পালাচ্ছিল। পুলিশের সন্দেহের কাঁটা যখন দুগ্গল পরিবারের ওপর এসে পড়ল, তখন সুধাংশুর হাত পা ফুলে গেল। আর ও যে সত্যি কথাটা বলল, সেটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। স্যার, স্যার, আমি তো জানতামই না যে রোহনের বাবা আমাদের সন্দেহ করছিল। উনি আমার আর রোহনের অ্যাক্টিভিটিসের ওপর নজর রাখছিলেন। তারপর একদিন বাড়ির সবাই শপিং করতে গিয়েছিল, আমি আর রোহন বাড়িতে একা ছিলাম। এসব কতদিন ধরে চলবে সুধাংশু? রোহন, তুমি যা যা বলেছো আমি কিন্তু তাই করছি। তোমার বোনকে বিয়ে করার জন্য প্রপোজাল পাঠিয়েছিলাম তোমারই বাবা মার কাছে। আমি আর সহ্য করতে পারছি না এইসব। আমার নিজের বোনকে দেখে হিংসে হচ্ছে এখন, স্পেশালি যখন যখন তুমি ওর সাথে থাকো, তখন আমি সহ্য করতে পারছি না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আই অলওয়েজ ওয়ান্ট টু বি উইথ ইউ। আমিও থাকতে চাই তোমার সঙ্গে। রোহন, বাবা, বাবা, আঙ্কেল, ছেড়ে দিন ওকে। আজকে আমি ছাড়ুন, শেষ করে আঙ্কেল ফেলবো মরে আজকে। যাবে, ও ছেড়ে দিন না প্লিজ। আঙ্কেল, আঙ্কেল ছেড়ে দিন ওকে, প্লিজ প্লিজ ছেড়ে দিন, মরে যাবে ছেলেটা। দেখো সুধাংশু, তুমি আমার হবু জামাই। যদি এটা সবাই জানতে পারে, তাহলে আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। আর গরিব তো, আমি মানছি বাচ্চারা ভুল করতেই পারে, তোমরাও ভুল করে ফেলেছ। কোনো ব্যাপার না, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি নিজেকে বদলাও, প্রয়োজন হলে আমি নিজে তোমায় কাউন্সেলিং করাবো। তুমি বাড়িতে যাও, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো প্লিজ। প্লিজ, আমি না 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 আঙ্কেল, প্লিজ। বাবা, বাবা, বাবা ছেড়ে দাও। বাবা, আমি সুধাংশুকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি মরে যাবো। আরে তুই মরে যা। যদি এই কথা বাইরে বের হয়, তাহলে আমি তোকে নিজের হাতে শেষ করে ফেলবো। আর শোন, আজ থেকে তোর সব হাত খরচা বন্ধ। সমস্ত সম্পত্তি আমি গরিমার নামে করে দেবো, বুঝেছিস? ও পদার্থ। স্যার, সেদিনের পর রোহনের বাবার কথা মেনেই চলছিলাম, কিন্তু সত্যি কথা বলতে তো স্যার, আমি আর রোহন একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। তাই বাবার বন্দুক চুরি করে রোহনের বাবাকে খুন করলে, সবাইকে মেরে ফেললে। না না স্যার, আমি আমি কাউকে মারিনি। দেখি হাতটা দেখি, কিভাবে মারলো তোমার বাবা তোমাকে? হ্যাঁ,
সুধাংশু, আগেও দুজন ভালোবাসার মানুষের শত্রু ছিল আর এখনো রয়েছে। আমাদের মিলন কবে হবে? একটা কাজ করা যাক, আমি গরিমাকে বিয়েটা করেই ফেলি, একই সঙ্গে আমাদের সম্পর্কটাও টিকে থাকবে। আর বাবা যদি জানতে পেরে যায় তাহলে? আর যখন গরিমা জানতে পারবে তখন ও কিরকম রিয়াক্ট করবে? আর যদি বাবা একবার জানতে পেরে যায় না, তাহলে আমাকে মেরেই ফেলবে বাবা, দেখে নিও। এই নাও ধরো, প্রথমে তুমি এটা দিয়ে আমার গলা কেটে দাও, তারপর তোমারটা কাটবো আমি। এই জন্মে মিলন হবে না তো আমাদের, পরের জন্মে অন্তত হবে তো। নাও কাটো কাটো। পাগল হয়ে গেছো নাকি তুমি? আমরা কেন মরবো? আমরা বেঁচে থাকবো, আমাদের ভালোবাসা বেঁচে থাকবে। মরবে তো আমাদের শত্রুরা। এই তারপর কি হলো বল। সুধাংশু, হ্যাঁ মা। এই দেখ, গরিমার জন্য এই শাড়িটা নিয়েছি। মা তুমি দেখো না। আরে একবার দেখ, তোর বউয়ের জন্য নিয়েছি। হ্যাঁ সরিতা দেবী, রোহন, তুমি যেটা করতে যাচ্ছ সেটা ঠিক হচ্ছে তো? আরেকবার ভেবে দেখো। সুধাংশু, যদি আজকে আমি এটা না করি না, তাহলে ভালোবাসার শত্রুরা আমাদের কোনোদিনও এক হতে দেবে না। আমি তো শুধু রোহনকে বাবার গানটা নিয়ে গিয়ে দিয়েছিলাম, কিন্তু স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি কাউকে মারিনি স্যার। রোহনকে তুলে নিয়েছো? তোকে ছাড়া থাকতে পারবো না মা, তোকে ছাড়া থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, এবার বেশি ইমোশনাল হয়ে যেও না। আচ্ছা পাক্কা লাস্ট ডান্স, হ্যাঁ? হ্যাঁ মা, ঠিক আছে। আয়, তোর দিদির বিয়ে, কি দেখছিস, নাচ? হ্যাঁ, গানটা ভালো লাগছে না? হ্যাঁ, ওইটা চালাবো, ওই ওই মেয়েদের গান, তোর তো খুব পছন্দের। হ্যাঁ, নাকি ওই আইটেম সং? হ্যাঁ হ্যাঁ, ওটা চালাবো, ওই ভোজপুরি গানটা। হ্যাঁ, তুই নাচবি তো?
তুই নাচবি তো ওই গানে? হ্যাঁ, এসব কি হচ্ছে? তুমি আগে মিউজিক বন্ধ করো তো। আরে তোমার ছেলে কোমর দুলিয়ে নাচবে আজকে। সরি সরি। তুমি প্রচুর খেয়ে নিয়েছো, অনেক নেশা হয়ে গেছে, চলো এখন এখান থেকে। আরে আমার নেশা হয়নি, তোমার এই ছেলের নেশা হয়েছে। ওর মাথা খারাপ হয়ে গেছে। তোমার ছেলে একজন গে। রোহন, বাবা বাবা! আমি গে, তাই না? হ্যাঁ, আমি এরকম, কিন্তু মানুষও আমি। এই কথাটা সবাই কেন ভুলে যায়? তুমি বন্দুক থেকে নিজের আঙুলের ছাপটা মুছে দিয়েছো তো? হ্যাঁ। আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি, আর তারপরে তুমি জানো কি করতে হবে। চলো। সুধাংশু, এই সব কিছু আমি তোমার ভালোবাসার জন্য করেছি। আমাকে কোনোদিনও ঠকিও না, ওকে? হাত দাও, কথা দিচ্ছি। সুধাংশুর বাবার বন্দুকটা আবার গিয়ে জায়গা মতো রেখে দিয়েছিল। আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু এই গরিমা বেঁচে গেছিল, মরেনিও। আমি ভাবলাম যে যদিও বেঁচে যায় তাহলে সবকিছু বলে দেবে, সেই জন্য আমি ওকেও মারতে বাধ্য হয়েছি। কি ভুল করেছিলাম আমরা, স্যার? আমরা তো শুধু ভালোই বেসেছিলাম। এই সমাজ আজকে আমায় বাধ্য করেছে। খুব নৃশংস এই সমাজ। ওরা আমাদের ভালোবাসা বুঝতেই পারেনি, না তো আমাদের কোনোদিনও অ্যাকসেপ্ট করেছে, কোনোদিনও না। আমার বাবা আমাকে এত টর্চার করেছে, এত বিরক্ত করেছে, আমাকে কোনোদিনও বুঝতেই চায়নি উনি। আর আমি আর থাকতে পারছিলাম না। আমার মাথা ঠিক ছিল না, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এতটাই নিরুপায় হলে নিজের ফ্যামিলিকেই শেষ করে ফেললে? এটা কিরকম ভালোবাসা? এবার থাকো তুই লায়লা মজনু জেলে। রীতি রিবাজ, সম্পর্ক, আপ্যায়ন, এই সব কিছু আমাদের খুশির জন্যই বানানো হয়েছে। আমরা কিন্তু এখানে কোনো সামাজিক সম্পর্কের নিন্দে করছি না, আর না সেটাকে প্রশ্রয় দেওয়ার কোনো রকম চেষ্টা করছি। আমরা শুধু এটুকুই বলতে চাইছি, যে কোনো সম্পর্ক যা আপনাকে দুঃখ দেবে, কষ্ট দেবে বা অন্যায়ের পথে হাঁটতে বাধ্য করে দেবে, সেটা কিন্তু অন্যায়। আবেগে ভাষা এটা মানুষেরই ধর্ম, কিন্তু ভেসে যাওয়ার পর নিজেকে সামলানো বুদ্ধিমত্তার পরিচয়।
আমরা এটা মানি রোহান আর সুধাংশু আবেগপ্রবণ হয়ে গেছিল, কিন্তু তারা যদি চাইতো তখন তারা সামলাতেও পারত। কিন্তু তারা দ্বিতীয় পথ অবলম্বন করলো এবং সেই পথ অন্যায়ের দরজার সামনে গিয়ে কড়া নাড়ল। আজ এই দুজনেই জেলে বসে নিজেদের শাস্তি পাচ্ছে, এদের ওপর মামলাও চলছে। আমরা প্রায় আপনাদেরকে এক কথা বলে আসি, যে নকারাত্মক শক্তিগুলো আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছে আমাদের মাথায় নকারাত্মক বিচারও উৎপন্ন করে, যা আসে অসামাজিক তত্ত্ব থেকে। সেই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এরকম কিছু থেকে, যাতে আমরা বিভ্রান্ত না হই সেদিকেও খেয়াল রাখতে হবে। হিংসা এবং অন্যায়কে দিন তার যোগ্য জবাব, কারণ এখন ভয় পেলে চলবে না, লড়তে হবে।